জুলাই অভ্যুত্থানকে সংবিধানে নয় রাজনৈতিক দলিলে রাখার প্রস্তাব বিএনপির। ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র হলে পাবে না গুরুত্ব, বলছেন সমমনা দলগুলোর নেতারা। এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল। সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন। জুলাই প্রদর্শনীর গাড়ি ক্ষতিগ্রস্ত, প্রতিবাদে বিক্ষোভ। আমাদের জুলাই পদযাত্রাকে থামানো যাবে না। ফ্যাসিস্টরা তাদের সর্বোচ্চ দিয়ে এই পদযাত্রাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার। একাধিক মামলা ছাড়াও তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ। চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকতেই খুলে বসেন ক্লিনিক ব্যবসা। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। 262 পরীক্ষা দিয়েছে, তার সেন্টারে পরীক্ষা দেয়নি, তার খাতাটা এইটা তো এখনই আমি বলতে পারবো না। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ মামলার 7ম দিনেও হয়নি ভুক্তভোগীর মেডিকেল টেস্ট। বিচারের জটিলতার শঙ্কা আইনজীবীদের, এখনো ধরা ছোঁয়ার বাইরে ভিডিও ছড়ানো শাহপরান। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বহুত গাফিলতি বোঝা যাচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল। খানাখন্দে ভরা লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়ক, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি এলাকাবাসীর। 3 জেলায় বিস্তৃত সীমান্ত সড়কে পাল্টে গেছে দুর্গম পাহাড়ের দৃশ্যপট, ফুরিয়েছে যাতায়াতে স্থানীয়দের অবর্ণনীয় কষ্টের দিন। নিচে যাইতে হলে বোধ লাগতো 2 দিন আগে, মানে সময়ের আগে বের হতে হতো। এখন তো স্বপ্নের পৃথিবীর মতো মনে হয়। বুগিয়ারে আনা পড়ে, এখন তো গাড়ি না রাস্তায় না সুবিধা হয়েছে। কোনো জিনিস আমরা বিক্রি করতে খুব সোজা, এখন গাড়িতে নিতে পারছি আমি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি। জুলাই ঘোষণাপত্রের জন্য দেয়া প্রস্তাবে দলটি মুক্তিযুদ্ধকে রেখেছে সর্বাগ্রে। তবে 4 মাস আগে জুলাই ঘোষণাপত্রের জন্য দলটি পূর্ণাঙ্গ প্রস্তাব জমা দিলেও এখনও সরকারের কোনো সাড়া পায়নি বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সমমনা দলগুলোর নেতারা বলছেন, ঐকমত্য ছাড়া ঘোষণাপত্র দেয়া হলে এর গুরুত্ব থাকবে না। আরিফিন শাকিলের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা গত বছরের 31 ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের ঘোষণাও দিয়েছিল তারা। পরে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিলে খসড়া পাঠানো হয় রাজনৈতিক দলের কাছে। সরকারের সেই 3 পৃষ্ঠার খসড়ায় জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংবিধান, 1-11 ষড়যন্ত্র, আওয়ামী লীগের 15 বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায়। খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে 1 নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি, যুক্ত করে 7 নভেম্বর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও। আমরা ঘোষণাপত্রে মহান স্বাধীনতা যুদ্ধের অংশটি প্রথমেই অ্যাড্রেস করেছি, তারপরে
7ই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের বিষয়টি এবং 1990 সালের সামরিক স্বৈর শাসন বিরোধী যে ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তাকে আমরা উজ্জ্বলভাবে ওখানে উপস্থাপন করেছি। জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপি প্রস্তাব দেওয়ার 4 মাস পেরিয়েছে, অভ্যুত্থানেরও প্রায় 1 বছর চলছে। এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে তা এখনও জানায়নি। তবে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা ঘোষণাপত্রের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি চাইলেও এতে আপত্তি আছে বিএনপির। এটার কোনো সাংবিধানিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না। তবে এটা একটা ঐতিহাসিক দলিল, রাজনৈতিক দলিল, রাজনৈতিক ঘোষণাপত্র হিসাবে এটাকে আর্কাইভে রাখা যায়। এটা রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই, এটা রাষ্ট্রীয় ব্যাপার। বিএনপির এমন অবস্থানে সমর্থন আছে সমমনা দলগুলোর নেতাদেরও। অস্বাভাবিক পরিস্থিতিতে অনেকগুলো কাজ জনগণের চাহিদা, অভ্যুত্থানের চাহিদার জন্য সম্পন্ন করতে হয়েছে। তাহলে তার একটা ন্যায্যতার প্রশ্ন, তার একটা স্বীকৃতির প্রশ্ন, সেই জায়গা থেকে প্রক্লামেশনের কথাটা এসছে। এখন হয়তো আমরা এক ধরনের বোঝাপড়া তৈরি হতে পারে। এটা ভবিষ্যতে আমি মনে করি জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে এর সাংবিধানিক মর্যাদা, সংবিধানের অংশ আমরা করতে পারি কিনা। তাইলে তো বিভিন্ন সময় যে আন্দোলন হয় ওইটার জন্য আলাদা আলাদা একটা ঘোষণাপত্র দিতে হবে। তবে আমাদের সকল আন্দোলন উল্লেখ রেখে আমাদের একটা জাতীয় সনদ হিসাবে সেটা ঘোষণা করাটা আমি আমার দলের পক্ষ থেকে বাস্তব মনে করি। তারা বলছেন ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব সরকারের, এর বাইরে কোনো দল ঘোষণাপত্র দিলে তা হবে সেই দলের, যেখানে থাকবে না ঐক্যমতের প্রতিফলন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে ঢাকা মহানগরীর জুলাই প্রদর্শনীর গাড়িতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত সহ প্রদর্শনী গাড়ির এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ঘটনায় রাত 12:30টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। রাত 11:30টার দিকে প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহত হয় এবং প্রদর্শনীর এলইডি লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 23 জুন একই কায়দায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ওই সময় 4 জন আহত হয়েছিলেন। 11:30-এ এখানে আমি প্রথম ভাবছি যে কিছু একটা চাকা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার দেখি সবাই জনগণ সবাই চলে গেছে। যাওয়ার পর আমি দেখি যে কিছু দেখি না, চোখে অন্ধকার, ধুমায় সব ভরে গেছে। বিগত পতিত ফ্যাসিস্টরা তাদের সর্বোচ্চ দিয়ে এই পদযাত্রাকে ধ্বংস করার জন্য একটি ষড়যন্ত্র, নতুন ভাবে আবার তারা ষড়যন্ত্র করতেছে। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য নাইবুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে 2014 ও 2018 সালে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন। দুর্জয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দুদকের কাছে। এর প্রেক্ষিতে আদালত দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে ধরাকে সরাজ্ঞান করার অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে গিয়ে দেখেন তিনি বাদ। আবার এমনও ঘটেছে, লিখিত পরীক্ষায় আলাদাভাবে অংশ নিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ তো আছেই। সাম্প্রতিক ওই নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক। সরেজমিন অনুসন্ধানে গিয়ে নেপথ্যে পাওয়া যায় সেই ডাক্তার হাদি জিয়াউদ্দিনকে, যার বিরুদ্ধে গেল বছর দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রচার করেছিল যমুনা নিউজ। তিনি এখন সিভিল সার্জন। আখলাকুস সাফা ও জিসান আহমেদের অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। 20 জুনের ফুটেজ এটি। একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয় চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে। 39টি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছিলেন 13,668 জন।
আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকে অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বাথোয়া। এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এই মেহেদী হাসানকে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ভাইবা দিতে গিয়ে দেখেন তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অন্য একজনকে। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। মৌখিক পরীক্ষার ডাক পেয়েছিলেন সাজেদুর রহমান। ভাইবার কিউতে দাঁড়িয়ে অন্য কিছু টের পান তিনি। একজনের পরীক্ষা না দিয়েও রোল নম্বর এসছে, সেখানে হচ্ছে যে পরবর্তীতে তারটা নাকি এসছে। তো সংশোধিত রেজাল্ট যদি হয়, শুধু একজনের ক্ষেত্রে তো আর সংশোধিত রেজাল্ট হওয়া সম্ভব না। আমাদের ভাইবা সবার লাস্টে, কিন্তু আবার এই ভাইবাটা কে দিচ্ছে, তখন ওটা দেখলাম যে বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে একান্তে, এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। যে প্রার্থীর আলাদা পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তিনি। ঠিকানা ধরে বাড়িতে যাই আমরা, দেখা না পেলেও কথা হয় মোবাইল ফোনে। আচ্ছা, আপনি জয়েন করবেন কবে? আমি এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখন আমার ডেট আসছে না। 22 জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার দিন সকালে সংশোধন করা হয় তা। অভিযোগ ওঠে পরীক্ষাই দেননি এমন প্রার্থীরাও উত্তীর্ণ হন ওই সংশোধনীতে। শোনা যাক সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর মুখেই। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের হচ্ছে রেজাল্ট এসছে 262 টিকেছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষায় কত রকমের দুর্নীতি হতে পারে, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার দুর্নীতির কিছু নমুনা যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন। অন্তর্বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, পাশাপাশি করেন শিক্ষকতা। নিয়োগে অনিয়ম নিয়ে তার করা ভিডিও পুরো জেলায় ভাইরাল। কি দেখেছেন তিনি? একজন পাশ করা ঘোষণা করা হয়েছে, তাকে পরবর্তীতে ফেল দেখানো হচ্ছে, এবং বিশেষ কাউকে পাই দেখিয়ে ওই একজনকে একান্তভাবে ভাই বানিয়ে আবার হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তুলে পিন দিয়ে ফেলছে, তো ফেলার পর যখন পরীক্ষা দিতে গেছে সে হচ্ছে পরীক্ষার সেন্টার খুঁজে পায় না। অনেকের আসছে 2টা ভেন্যু আসার কারণে কোথায় সে যাবে কনফিউজ হয়ে গেছে। এমনও হয়েছে একজন 2 সেন্টারেই গিয়েছে, কিন্তু সে হচ্ছে তার নিজের কোথায় সিট সেটা সে খুঁজে পাচ্ছে না। এই পরীক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন জেলার সিভিল সার্জন। বেশিরভাগের অভিযোগের আঙুল তার দিকেই। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। এই প্রশ্ন ছিল, তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসেছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন, আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসেছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। 262 অ্যাটেন্ডেন্স এটাকে একটু দেখানো যাবে? এইটা আমার কাছে এখন নেই, এটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এটা সব প্রাঙ্গবন্দী আছে। হাসপাতাল, জি ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি ওটা হচ্ছে ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না, আমরা তো নিয়োগ দিয়ে আসলে মানসিকভাবে খুব। ইনি সেই ডাক্তার হাদি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতেন, তারই অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। যমুনায় এই রিপোর্ট প্রচারের পর সাময়িক বন্ধ রাখা হয় সে হাসপাতাল। এখন তা আবারও চালু, কারণ ডাক্তার হাদি নিজেই এখন সিভিল সার্জন। আপনার ওই হাসপাতালটা কি ডক্টরস কেয়ার স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি, চলছে। ওটার পারমিশন হয়ে গেছে তো? জি, পারমিশন অনেক আগে হয়েছে। বেশ রোগীরাও বোধহয় ওখানে বেশি এখন। না, পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন? হ্যাঁ, আমার ওয়াইফ সোনোলজিস্ট। ওই হাসপাতাল ভবনই তার বাড়ি। স্ত্রী সহ সেখানেই রোগী দেখেন, করেন সার্জারি। সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানোর বন্দোবস্ত এখনো আছে, কারণ ওই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এখন তার নিজের স্ত্রী। এই ডাক্তার হাদির বিরুদ্ধে এমন অনিয়ম আর দুর্নীতির আরও 7টি পয়েন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 3 পাতার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর আর দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিয়েছেন রোগীর স্বজনেরা।
তারা চান এই ঘটনাগুলোর নিরপেক্ষ আর স্বাধীন তদন্ত হোক। এদিকে ভুক্তভোগী নিয়োগ প্রার্থীরা চান এ নিয়োগ প্রক্রিয়া যেন হয় বিতর্কের ঊর্ধ্বে। বিষয়টা রিটেন পরীক্ষা থেকেই প্রশ্নবিদ্ধ। আমার যদি আবারও পরীক্ষা নেই, ওই 4 জনের ভেতরে আমি আগে থাকবো। মুস্তাফা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার নেপথ্যে থাকা শাহপরান এখনও ধরা পড়েনি। ধর্ষণ মামলার আসামি চিকিৎসাধীন থাকায় তাকেও আদালতে তোলা যায়নি। এদিকে মামলার 7ম দিনেও হয়নি ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা, নেওয়া হয়নি 22 ধারায় জবানবন্দিও। ফলে বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার শঙ্কা করছেন আইনজীবীরা। সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদ সচেতন মহলের। কুমিল্লা মুরাদনগরের বাহেরচর গ্রাম, যেখানে ঘটে যায় নারীর উপর পাশবিক নির্যাতনের ভয়াল ঘটনা। ধর্ষণের পর নিপীড়নের ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে, যা দেখে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। ঘটনার পর পুলিশের তদন্তে উঠে আসে ধর্ষণ মামলার আসামি ফজরকে শায়েস্তা করতে স্থানীয় আওয়ামী ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি পরিকল্পনা সাজায় তারই ছোট ভাই শাহপরান। ঘটনার দিন তারাই ফজর ও ভিকটিমকে মারধর করে ভিডিও ছড়িয়ে দেয়। ধর্ষণ মামলায় ফজর ও পর্নোগ্রাফি আইনে 4 জনকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই শাহপরান। দেশবাসীর মতো দোষীদের শাস্তির দাবি ফজর ও শাহপরানের পরিবারেরও। শ্বশুর ভাই কাছে জানি অনেক কই আছে, এটা মনে হয়, আমার মনে হয় এটা তারা বাঁচার জন্য এটা করতেছে। শাহপরানে বাইয়ে বাইয়ে লাগাই দিল। আমরা 100 বার চাই, বিচারে আমরা চাই, আমরা বিচার আপনার কাছে চাই। এদিকে ধর্ষণ মামলার 7ম দিনেও নেওয়া হয়নি ভুক্তভোগীর 22 ধারায় জবানবন্দি, হয়নি ডাক্তারি পরীক্ষাও। তাই বিচারের ক্ষেত্রে আইনি জটিলতার সংখ্যা আইনজীবীদের। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বহুত গাফিলতি বোঝা যাচ্ছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তো যে কোনোভাবে তাকে মেডিকেল করানোর জন্য উদ্বুদ্ধ করা দরকার ছিল, কারণ মেডিকেলটা ছাড়া তো আইনি প্রক্রিয়াটা শেষ পর্যন্ত বিচারটা করতে একটু সমস্যা হয়ে যাবে। পুলিশের দাবি ভুক্তভোগী রাজি না হওয়াতেই এতদিনেও হয়নি ডাক্তারি পরীক্ষা। তাকে আমরা মেডিকেল টেস্ট করার জন্য মামলা তদন্ত করে অফিসার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সে নিজেও ওখানে গিয়েছিল এবং সে ডাক্তারের কাছে লিখিত দিয়ে আসছে সে এই মামলায় মানে এই ঘটনার বিষয়ে সে ধর্ষণের বিষয়ে সে পরীক্ষা করে আর মানে আগ্রহ প্রকাশ করে নাই, সেই জন্য ডাক্তার সাহেব মেডিকেল করে নাই এবং এই মেডিকেল না করার বিষয়ে তার হাজব্যান্ড তাকে বলেছে এই মেডিকেল না করার জন্য। ভুক্তভোগীকে নিপীড়নের ভিডিওটি সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলা গেলেও ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। যে কোনো মূল্যে জড়িতদের শাস্তির পাশাপাশি ভিকটিমের সাইবার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফরিদপুরের ভাঙা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবিতে ঢাকা বরিশাল হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ঘণ্টাব্যাপী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত অবরোধ করে রাখে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের একাংশের নেতৃকর্মীরা। এ সময় সড়কের 2 পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কের 2 পাশে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। নেতাকর্মীদের দাবি, ভাঙা পৌর বিএনপি সম্মেলন কমিটিতে ত্যাগী নেতাদের জায়গা হয়নি, তাই কমিটি বাতিলের দাবি তাদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1,500 বিঘার বিশাল বিলে চাষাবাদ হয় না শুধু একটি খালের জন্য। প্রায় 25 বছর ধরে ক্ষমতার জোরে প্রায় 10 কিলোমিটার দৈর্ঘ্যের সেই খাল ইজারা নেন প্রভাবশালীরা। এরপর মাছ চাষের জন্য সেখানে তোলা হয় নোনা পানি। এতে বিলের জমিতে ফসল উৎপাদন বা মাছ চাষ কোনোটাই করতে পারেন না জমির মালিকরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি খালটি উন্মুক্ত করে দেয়ার। আমির সোহেলের ক্যামেরায় শেখ আল এহসানের প্রতিবেদন। খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর খাল একসময় কপোতাক্ষ নদের সাথে সংযোগ থাকলেও বর্তমানে খালটি ভরাট হবার পর সেই সংযোগ আর নেই। প্রতি বছরই খালটি ইজারা দেয় উপজেলা প্রশাসন।
এই খালের দুই পাশে রয়েছে ১৫০০ বিঘার বিশাল এক বিল, যেখানে একসময় চাষাবাদ করা হতো। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাবশালী নেতারা খালটি ইজারা নিয়ে সেখানে মাছ চাষ করেন। সে সময় খালের অপর প্রান্ত সালতা নদী থেকে লবণ পানি তুলে ডুবিয়ে দেওয়া হয় গোটা বিল। নোনা পানির প্রভাবে তখন বিলে আর কোনো ফসলই হয় না। এই লবণ পানি ওঠার কারণে তো ধান চাষটা, আর আশেপাশে এই যে সব বহুত ধান হয়, কিন্তু শুধু লবণ পানি ওঠার কারণে এই ধান চাষগুলো হয় না। নোনা পানির সময় নোনা পানি ওঠে, আমাদের ফসলের মায়ের কোনো ফসল আমরা করতে পারি না, এবং এই মাছ বের করে নিয়ে যায়, জন দিয়ে দিয়ে মাছ বের করে নিয়ে যায়। 40 বিঘি জমি ধান লাগাইছি, সব ধান আমার মারা গেছে লবণ উঠে। তারপরে আমাদের ছোট ছোট ঘের আছে, এগুলো গন আসলে জন দিয়ে মাছগুলো সব চলে যায়। প্রভাবশালীদের বিরোধিতা করে সমাধান মেলেনি। বাধ্য হয়েই জমির মালিকরা বিলে করেছেন ছোট ছোট মাছের ঘের, কিন্তু জোয়ারের সময় বিল ডুবে গেলে ঘেরগুলো ভেসে যায় পানিতে। বিভিন্ন সময় জোয়ান উঠে যায়, ঘের বুড়ে যায়, এবং সেই ঘের বোড়ার পর থেকে সেই মাছগুলো সব হচ্ছে খালে চলে যায়। এবং যারা খালে অবস্থান করেন, যারা খাল ডেকে নিয়ে আসেন, প্রতিবার যারা ডাকেন, সেই তারাই ওই খালটা ওই মাছটা গেট দিয়ে নিয়ে নেন। বৃষ্টি হলে অন্য ঘের বাড়ি বুড়ি গেলে খালা লাগিয়ে লাভ বাম্পার হয়ে দিয়ে যায়। আমাদের দাবি যাতে খালটা উন্মুক্ত থাকলে আমরা সবাই বেঁচে থাকতে পারবো, মাছ শাক মেরে খেয়ে। আমরা চাচ্ছি এই পাটাটা উঠে যাক, পানিটা ভালোভাবে সরবরাহ করুক, খালটা উন্মুক্ত থাকুক। নাগরিক নেতারা বলছেন খাল ইজারা দেয়া হলে লাভবান হন হাতে গোনা কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় হাজারো মানুষ। এলাকাবাসীর দাবির মুখে এবছর খালটি ইজারা দেয়নি ভূমি মন্ত্রণালয়। প্রভাবশালীদের দখল থেকে খালটি মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 3টা উপজেলার জনসাধারণের এখানে বসবাস, যে অঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র পথ এই নাসিরপুর খাল। কিন্তু এটা ইজারা দেওয়ার কারণে, যখন ইজারা দেওয়া হয়, ইজারা দেওয়ার কারণে তাদের মৎস্য আহরণের ক্ষেত্রে, তাদের অর্থনৈতিকভাবে তারা লাভবানের ক্ষেত্রে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে, এবং কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টির কারণে প্রায় 1 লক্ষ মানুষ দীর্ঘদিন পানিবন্দী থাকে। অবৈধভাবে দখলদারিত্ব সম্পূর্ণভাবে সেখানে নিষিদ্ধ করা হচ্ছে, এবং একই সাথে সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা, যে নীতিমালা আছে, সেটা আমার পাইকগাছা উপজেলার সকল জলমহলের ক্ষেত্রে যাতে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারি, সেজন্য উপজেলা জলমহল কমিটি সার্বিকভাবে কাজ করে যাচ্ছে। খালটি দখলমুক্তের পর আর যেন কোনো প্রভাবশালীর আগ্রাসনে না পড়ে, সেই প্রত্যাশা স্থানীয়দের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের এখন বেহাল দশা। সড়কের বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। তবুও ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে সদরের কয়েকটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী চাটখিল উপজেলার মানুষ। হেলেদুলে চলছে একের পর এক যানবাহন। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়কের বেশিরভাগ অংশ। এই চিত্র লক্ষ্মীপুরের জকসিন থেকে পোদ্দার বাজার সড়কের। দুই পাশে রয়েছে সরকারি বেসরকারি 20টি শিক্ষা প্রতিষ্ঠান এবং 5টি হাট বাজার। 10 কিলোমিটার দীর্ঘ সড়কটিতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। চলাচলকারী যানবাহনের ক্ষতির পাশাপাশি বাড়ছে রক্ষণাবেক্ষণ খরচ। ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, ব্যবসায়ী সহ পথচারীদের। এই অবস্থায় দীর্ঘদিন পার হলেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। মুসলিমদের আসা যাওয়া অনেক সমস্যা হচ্ছে, প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রোডে। রাস্তার কারণে জনদুর্ভোগ হচ্ছে এবং শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে। শারীরিক শ্রম, তারপরে আতঙ্ক, রাস্তা যে কন্ডিশন, তাতে করে আমরা তো বিপর্যয় অবস্থায় আছি। বৃষ্টি আসলে তো আর এটা খাদাটা দেখাই যায় না। গাড়ি পুরো এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে অনেক রিস্ক। আপনার গাড়ি একদিকে ডাইলে যায়। সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত সংস্কার করা হবে বলে জানান এলজিডি কর্মকর্তা। জকসিন পোদ্দার বাজার সড়কটি আমার 10 কিলোমিটার লম্বা রাস্তা। এই রাস্তাটার গত বন্যায় ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে যে প্লাট প্রকল্প, সেখানে প্রস্তাবনা করেছি। যদি সেটা আমাদের এটা পাস হয়ে যায়, আমরা এটা উন্নয়ন করব, জনদুর্ভোগ লাঘব হয়ে যাবে। ভাঙা এই সড়ক দিয়ে প্রতিদিন সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় যাতায়াত করে কয়েক হাজার মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। একটি সড়ক পাল্টে দিয়েছে দুর্গম পাহাড়ের দৃশ্যপট। স্থানীয়দের জীবনযাত্রা এসেছে দৃশ্যমান পরিবর্তন। ফুরিয়েছে যাতায়াতে অবর্ণনীয় কষ্টের দিন।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই 3 জেলা জুড়ে বিস্তৃত নবনির্মিত সীমান্ত সড়ক তাদের কাছে অনেকটা স্বপ্ন পূরণের মতো। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জুবাইদ ইবনে শাহাদাতের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। রাঙ্গামাটির দুর্গম জোড়াছড়ি উপজেলার দুমদুমা ইউনিয়নে ৬৫ পরিবার নিয়ে এই গবাইছড়ি পাড়া। বাসিন্দাদের একমাত্র পেশা ছিল জুম চাষ, কিন্তু সীমান্ত সড়ক হওয়ার পর তাদের জীবনযাত্রায় পরিবর্তনের গল্প বলছিলেন এই নারী। যে কোনো প্রয়োজন কাজের নিচে যাইতে হলে বোধ লাগতো, 2 দিন আগে সময়ের আগে বের হতে হতো। এখন তো অনেক পুরোটা স্বপ্নের মতো, স্বপ্নের পৃথিবীর মতো মনে হয়। পরিবর্তনের আরেক উদাহরণ মিজোরাম সীমান্তবর্তী বগাখালী তঞ্চঙ্গাপাড়া ঘেঁষা বগাখালী বাজার। এখানে 15 বছর ধরে দোকান চালান দেবলতা ও তার পরিবার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আগে সদর থেকে প্রায় 200 কিলোমিটার মালামাল আনতে হতো পায়ে হেঁটে কিংবা নৌকায়। মাথার গুড়ি বুগিয়ারে আনা পড়ে, এখন তো গাড়ি না রাস্তায় না সুবিধা হয়েছে। বর্ষা যাওয়ার সময়, শীতের সময় আমরা মাথায় করে নিয়ে আসতাম। সীমান্ত সড়ক 3 পার্বত্য জেলায় বিস্তৃত, ফলে উৎপাদিত কৃষি পণ্য ও ফলমূল দ্রুত পরিবহন এবং বাজারজাতকরণ করতে পারছেন বলে জানান কৃষকরা। ফসল খুব সহজে বিক্রি করে উন্নতি করতে পারতেছি। আগে তো অনেক কম দামে বিক্রি হতো, এখন তো আরো ভালো দামে বিক্রি হয়। যে কোনো জিনিস আমরা বিক্রি করতে খুব সোজা, এখন গাড়িতে নিতে পারছি। আমি হেঁটে হেঁটে বাজারে আসতে হতো, চাল ডাল সবকিছু কান্দে করে নিয়ে যাইতে হইতো। এখন তো রাস্তা হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। প্রকল্পের আওতায় থানচি, বাগাইছড়ি ও বিলাইছড়িতে 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে শিক্ষার সুযোগ পাচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর শিশুরা। স্কুলে আসা যাওয়া করতে অসুবিধা হতো, এখন তো যারা দূর থেকে আসে আর কি বাইকে করে আসতে পারে। জায়গা জায়গায় প্রত্যেক গ্রামে গ্রামে এখন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আগে মনে করেন যে টাকার অভাবে বিদ্যালয়ে পাঠাতে পারতো না, এখন মোটামুটি শিক্ষার্থী হয়ে গেছে। অভিভাবকরা এসে এখানে পড়াতে আসে বা আমাদের স্কুলে দিয়ে যায়, তো এরা অনেক খুশি। দুর্গম পাহাড়ে এই একটি প্রকল্প যেন খুলে দিয়েছে সীমাহীন সম্ভাবনার দ্বার। মৌলিক অধিকারগুলি যেটা প্রয়োজন সেগুলি অনেকাংশেই এই জায়গাটা এখন মানুষ সেখানে প্রতিফলিত হয়েছে। অন্যান্য যে সমস্ত সুবিধাগুলি আমরা পরিকল্পনা করেছি সেগুলো বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা আন্তঃসংযোগ সড়কটির নির্মাণ কাজ শেষ হলে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি 3 পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে আসবে আমূল পরিবর্তন। আর এতেই পাল্টে যাবে স্থানীয়দের জীবনমান। জুবাইদ ইবনে শাহাদাত, সাইচল, রাঙ্গামাটি। নোয়াখালীতে চর্মরোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ছোঁয়াচে এসব রোগ নিয়ে প্রতিদিনই হাসপাতালে যাচ্ছে নতুন নতুন রোগী। অতিরিক্ত গরম, দীর্ঘস্থায়ী বন্যা আর জলাবদ্ধতাকে এর কারণ বলে মনে করা হচ্ছে। আর চিকিৎসকরাও বলছেন পরিবর্তিত আবহাওয়া, পরিবেশ দূষণ আর খাদ্যাভ্যাসের কারণে বাড়ছে রোগ। নোয়াখালী সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছে প্রায় ১৫০০ রোগী, যাদের বেশিরভাগই চর্মরোগে আক্রান্ত। জেলায় হঠাৎই বেড়েছে স্ক্যাভিস নামের খোসপাচড়া জাতীয় ছোঁয়াচে রোগ। বেশি ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায়, আর বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রচুর ধুলাবালি পুরো শরীর ভরে যায়, রাস্তাঘাটে গরমে ঘামে সারা শরীর চুলকায়। 100 রোগীর মধ্যে আপনার 90% রোগী অ্যালার্জি। এই দূষিত পানি আপনার সব জায়গার পানিতে এক হয়ে গেছে, তাই না? বিভিন্ন চুলকানির কারণে, অ্যালার্জির কারণে ছাত্রছাত্রীর সংখ্যাও কমে গেছে। যে কারণে হোক এটা শনাক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, আমরা এইটাই চাই। বেশিরভাগ রোগী আছে স্ক্যাবিস মানে অ্যালার্জি, এবং এই ওষুধও প্রচুর চলতেছে। চিকিৎসকরা বলছেন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও খাদ্যে দূষণের কারণে বাড়ছে স্ক্যাভিস খোসপাচড়া। যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে। এই সময়গুলোতে হচ্ছে বেশি ঘামাচ্ছে মানুষ, আর এই ঘামগুলো জমে জমে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে। লাইফস্টাইল পরিবর্তনের কারণে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে আবহাওয়া জলবায়ুগত পরিবর্তনের কারণে অন্যান্য সিজনের চাইতে কিন্তু এই সিজনে অনেক বেশি হচ্ছে। জেলা সিভিল সার্জন বলছেন দীর্ঘদিন ধরে বেশি মাত্রায় চর্মরোগের ঔষধ ব্যবহারে মানুষের শরীরে তৈরি হয়েছে রেজিস্ট্যান্স, ফলে প্রচলিত ওষুধগুলো কাজ করছে না। সচরাচর যে ওষুধটা ইউজ করি এই ওষুধে বর্তমানে রেজিস্ট্যান্ট, তো অন্যান্য ওষুধের দাম হচ্ছে যে অনেক বেশি। পরিবেশের দূষণ, তারপর জলাবদ্ধতা, এগুলোর কারণে হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হয়। তো এই ক্ষেত্রে আমরা আসলে সামষ্টিকভাবে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে।
ফাঙ্গাল ডিজিজ রোধে নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। পরিবেশ দূষণ রোধেও পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নতুন টেলিকম পলিসি বাস্তবায়িত হলে রাজস্ব আয়ে বড় ধাক্কা লাগবে, মুনাফা যাবে বিদেশিদের পকেটে, গ্রাহক পর্যায়েও মিলবে না সুফল, নেই খরচ কমার রূপরেখাও, চাকরি হারাবে হাজারের বেশি দক্ষ স্থানীয় প্রযুক্তি কর্মী। সংশ্লিষ্টদের সংখ্যা নীতিমালা ফাঁদে ফেলে ভ্যালু চেইনে থাকা অনেক দেশি প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হবে। আর সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব আহরণের গতি বাড়াতে নীতি নির্ধারকরা যখন তাগিদ বাড়াচ্ছে, তখন বাণিজ্য গুটিয়ে ফেলার এই অপচেষ্টা টেলিকম খাতে হতাশা বাড়াবে। ১.৫ দশকের বেশি সময় ধরে চালু থাকা লাইসেন্সিং প্রক্রিয়া এবং অবকাঠামো খাত বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা বাস্তবায়নের পথে হাঁটছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। উদ্যোগের অংশ হিসেবে ছেটে ফেলা হচ্ছে টেলিকম শিল্পের ভ্যালু চেইনে থাকা অনেক দেশি প্রতিষ্ঠানকে। আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি IGW এবং আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি ICX কোম্পানিকে বিলুপ্ত করতে চায় সরকার। যেহেতু আমাদের এখানে এই যে রাষ্ট্রের রাজস্ব চুরি করার একটা ঝোঁক আছে, অবৈধ VoIP ব্যবসা বা CDR ডিলিট করে দেওয়ার যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো, সেই ঐতিহাসিক ঘটনাগুলোকে আমলে নিয়ে আমরা চাচ্ছি যে 7 বা 8 স্তরের যে বর্তমান লাইসেন্স রেজিমটা আছে, এটাকে সিম্পলিফাই করে, সরল করে মাত্র 2 বা 3 স্তরে নিয়ে আসার জন্য। ICX অপারেটররা তাদের আয়ের 50% BTRC-কে পরিশোধ করে, অন্যদিকে মোবাইল অপারেটর পরিশোধ করে মাত্র 5.5%। বর্তমানে ICX খাত থেকে সরকার প্রতি বছর 300 কোটি টাকা রাজস্ব আয় করে। প্রস্তাবিত পদ্ধতিতে ICX বিলুপ্তির পর এই আয় স্থানান্তরিত হয়ে মোবাইল অপারেটরদের পকেটে যাবে। বিপরীতে রাষ্ট্র পাবে মাত্র 16 থেকে 17 কোটি টাকা। সংশ্লিষ্টদের অভিমত, স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে ছেটে ফেলা হলে তার বিরূপ প্রভাব পড়বে অর্থনীতি ও কর্মসংস্থানের উপর। মাল্টিন্যাশনাল কোম্পানিকে দেশীয় সম্পদ তুলে দেওয়ার জন্য BTRC তথা যেভাবে উঠে পড়ে লেগেছে, তা করলে ফলে কী হবে, আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে, দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে। একইভাবে আন্তর্জাতিক কল পরিচালনা খাতের আয়ের রাজস্বও হোঁচট খাবে। বর্তমানে IGW থেকে সরকার সরাসরি রাজস্ব পায় 100 কোটি টাকার বেশি। স্থানীয় 23টি IGW বাতিল করা হলে কোনো সুফল পাবে না গ্রাহক, বরং 100 কোটি টাকার রাজস্ব বিলীন হবে বিদেশি অপারেটরদের ঘরে। এমন কিছু নেটওয়ার্ক টপোলজিতে যাওয়া ঠিক হবে না যেখানে টোটাল মানে এখান থেকে মানে পার্টিকুলারলি লোকাল কোম্পানিজরা বঞ্চিত হয়। কারণ এখানে কিন্তু ধরেন এখানে একটা অনেক বড় কর্মসংস্থান হয়ে আছে, যেভাবেই নেটওয়ার্ক টপোলজি নতুনভাবে বা নতুন আইলিটেস পলিসি রিভাইজ করে বা যেভাবেই ডেভেলপ করুক, এখানের জন্য দেশীয় কোম্পানির যে স্টেকটা সেটা যেন ইনশিওর করা হয়। এমন যেন না হয় যে সব কিছু বিদেশি কোম্পানির হাতে চলে যায়। BTRCর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এ খাতের রাজস্বের ধারা অব্যাহত রাখার দাবি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সরকারের রেভিনিউতে অক্ষত রেখে যদি দাম কমানোর বিষয়টাকে সাসপেন্ড করতে হয়, আমাকে লেয়ার কমাতে হবে, এটা ছাড়া কোনো বিকল্প নাই। নতুন যে লাইসেন্সিং, এখানে আমি মনে করি যে কারোই ব্যবসা হারানোর কোনো ঝুঁকি নাই, বরং তাকে নতুন বিনিয়োগে বাধ্য করব আমরা। ILDTS পলিসির আওতায় IGW ও ICX অপারেটরদের 2027 সাল পর্যন্ত সেবা পরিচালনার লাইসেন্স দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা BTRC। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সৈয়দ তানভীর আহমেদের গল্প উঠে এসেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের পাতায়। বর্তমানে বিনিয়োগ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠানটির সাফল্যে কাজ করে যাচ্ছেন দিনভর। ওমান থেকে আমার সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কুষ্টিয়া নিবাসী সৈয়দ তানভীর আহমেদ বর্তমানে বসবাস করছেন ওমানে। বিশ্বের স্বনামধন্য ফোর্বস ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে তার গল্প। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর। বিশ্বের শতাধিক দেশে নতুন প্রজন্মের জন্য নানা ধরনের প্রশিক্ষণ ও ফ্রি ওয়ার্কশপ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। আমি বাংলাদেশের একটা ছোট শহর কুষ্টিয়া থেকে আসা, যখন দেখি আমাকে নিয়ে
কিছু লেখালেখি হয় বা আমি আমার কাজে সফলতার দিকে এগোচ্ছি, তখন এটা ভালো লাগা কাজ করে। আপনাকে কিভাবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো খালি দিলে তো হবে না, আপনাকে এডুকেট করতে হবে। কেন উইদাউট এডুকেশন আপনি যখনই কাজ করবেন তখন আপনি লস করবেন বা ঝুঁকির সম্মুখীন হবেন। তা আমরা যেটা করি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসগুলো আছে এগুলো আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনান্সিয়াল মার্কেট এবং আধুনিক প্রযুক্তি নিয়ে চলমান এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী ও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধিতে। প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা বাণিজ্য ও চাকরির জন্য তৈরি করতে তরুণদের সাহায্য করাই এসব ফ্রি ওয়ার্কশপের উদ্দেশ্য। আমাদের কোম্পানির যে সিএসআর ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমাদের কিছু সহযোগিতা করার ব্যবস্থা আছে। সো আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে, তার যদি একটা নিম্নতম কোয়ালিফিকেশন থাকে, আমরা তাকে এই ক্যারিয়ার ওরিয়েন্টেড বা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কীভাবে সে আগে অগ্রসর হবে, আমরা সেই ব্যাপারে তাকে যাবতীয় সাপোর্ট দিতে পারি। 120টি দেশে ছোট বড় প্রায় 950টির অধিক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তানভীর। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। ভয়াবহ হামলায় একদিনে আরও 111 জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। নিহতদের মাঝে 24 জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন। গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। মৃত্যু হয়েছে উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালটির পরিচালক মারওয়ান আল সুলতানের। হামলায় প্রাণ গেছে তার স্ত্রী ও এক মেয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিষয়টি। মারওয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। শরণার্থী শিবির ও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা হয়েছে উত্তর ও দক্ষিণ গাজাতেও। কথিত নিরাপদ ঘোষিত অঞ্চলে আইডিএফের হামলায় শিশুসহ মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে বলে জানিয়েছে হামাস। এখনও চূড়ান্ত মত না দিলেও স্পষ্ট জানিয়েছে একমাত্র স্থায়ী যুদ্ধ বন্ধ নিশ্চিত হলেই গ্রহণযোগ্য হবে প্রস্তাব। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সমাধান চান তিনি, জানিয়েছে তেল আবিবের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতার ভূমিকায় আছে কাতার ও মিশর। ইন্দোনেশিয়ার বালিতে 65 যাত্রী নিয়ে ডুবে গেছে একটি ফেরি। অন্তত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ 43 জন। প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বুধবার ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ছেড়ে যায় এমভি টুনু প্রেতামা নামের ফেরিটি। গন্তব্য ছিল বালির গিলি মানব বন্দর। স্থানীয় বার্তা সংস্থা জানায় কেতাপাং বন্দর থেকে যাত্রা শুরুর 8 ঘন্টার মধ্যেই ডুবে যায় ফেরিটি। দুর্ঘটনার সময় ফেরিতে 12 ক্রু এবং 53 জন যাত্রী ছিলেন। মোট গাড়ির সংখ্যা ছিল 22টি। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে 20 জনকে।